আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, অনেক দিনে কি তোমরা ঘর থেকে বের হতে পারছো না, তাই না? স্বাভাবিকভাবে আমরা বাইরে যেতে পারছি না, স্কুলে আসতে পারছো না। তো সবকিছু মিলে মনে হয় একটু মানে খারাপ লাগে, তাই না? অনেক সময় মনটা খারাপ হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য। তো আসলে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেয় হচ্ছে শিক্ষা, তাই না? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রতিবেদন নিয়ে একটি ক্লাস করব। আসলে প্রতিবেদন সম্পর্কে তোমাদের একটা মনে হয় একটু ভয় আছে যে এটা বোধ হয় খুব কঠিন। আসলে তা কিন্তু না। বাংলা দ্বিতীয় পত্রে তুমি খেয়াল করে দেখো, প্রবন্ধ রচনা, অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ বা পত্রিকা প্রকাশের যে আবেদনপত্রগুলো থাকে, চিঠিগুলো থাকে বা প্রতিবেদন, কিন্তু বিষয় কিন্তু প্রায় একই, কিন্তু লেখার ধরনটা হচ্ছে একটু ভিন্ন। প্রবন্ধ একভাবে লেখো তোমরা, বা ভাব সম্প্রসারণ একভাবে লেখো, পত্রিকা প্রকাশের জন্য যে চিঠি সেটা এক ধরনের, এরকম প্রতিবেদন এক ধরনের। তো আমি আজকে এই প্রতিবেদন কিভাবে লিখতে হয় সহজ করে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আশা করি তোমাদের কাছে এটা আসলে কঠিন মনে হবে না, শুধু সামান্য একটু লেখার পার্থক্য আছে, সেটাই আজকে একটু দেখো তোমরা। তো আজকে শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো, আমি একটি নমুনা প্রতিবেদন দেখাচ্ছি তোমাদের, যে তোমাদের বিদ্যালয়ে সম্প্রতি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করা। অর্থাৎ এর আগে আমরা প্রতিবেদন আসলে কয় ধরনের হয়, কিরকম হয় আলোচনা করেছিলাম। যে স্কুল সংক্রান্ত যে প্রতিবেদনগুলো, সেই ধরনের প্রতিবেদন একটি আমি দেখাচ্ছি এখানে। দেখো, এটার নিয়ম একটু একরকম, আবার যখন সাংবাদিক হিসেবে প্রতিবেদন হবে বা সংবাদ প্রতিবেদন হবে তখন তার লেখাটা সামান্য একটু পার্থক্য। তো এই যে স্কুল সংক্রান্ত, অর্থাৎ প্রধান শিক্ষকের দ্বারা আদিষ্ট হয়ে, আদেশপ্রাপ্ত হয়ে যখন তুমি প্রতিবেদন তৈরি করবে তখন কেমন হবে। দেখো, যে তারিখে তৈরি করা হচ্ছে 15 মার্চ 2020, এবং কার কাছে তুমি প্রতিবেদন তৈরি করছো, তার কাছে উপস্থাপন করছো। যে বরাবর প্রধান শিক্ষক, এখানে চাওয়া হয়েছে প্রধান শিক্ষক বরাবরে কোন স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলের পরিচয়, এবং তারপরে হচ্ছে বিষয়, যে কি বিষয়ে তুমি প্রতিবেদন তৈরি করছো। বিদ্যালয়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ সম্পর্কে প্রতিবেদন। অর্থাৎ কয়েকদিন আগেই সন্ত্রাস বিরোধী একটা সমাবেশ হয়েছে, এরকম কিন্তু জাতীয় দিবস উদযাপিত হয়, যেমন শহীদ দিবস, বা যা স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, তারপরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, বিজ্ঞান মেলা সম্পর্কে হয়, লাইব্রেরি জরিপ সম্পর্কে হয়, তাই না? বিষয়টা শুধু ভিন্ন, কিন্তু লেখার নিয়ম কিন্তু একই রকম। তো আজকে যে প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যালয়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ সম্পর্কে একটি প্রতিবেদন। আর এটা হচ্ছে স্কুলের সূত্র, যে চিঠিটা তোমাকে দেওয়া হলো, যেখানে চিঠিটা পাওয়া যাবে, হ্যাঁ, সেই প্রশাসনের একটা সূত্র থাকে, সেটা এটা প্রত্যেক স্কুলে এরকম থাকে। এরপরে হচ্ছে সম্বোধন। দেখো, জনাব, হ্যাঁ, অর্থাৎ এই প্রধান শিক্ষককে যে সম্বোধন করছো। এরপরে তুমি কিভাবে লিখবে, আমরা তোমার কিন্তু যখন চিঠি দরখাস্ত লিখো বা অন্য কোনো আবেদন থাকে তখন কি, যে বিনীতি নিবেদন আমি অমুক, হ্যাঁ, যে এই সমস্যা, এরকম লিখে। কিন্তু এটার নিয়ম শুধু এখানে সামান্য একটু পার্থক্য, যে তোমাকে কি লিখতে হবে, কারণ তোমাকে একটা চিঠি বা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটা তৈরি করার জন্য, সেই নির্দেশের প্রেক্ষিতে তুমি এটা লিখছো। সেজন্য তোমাকে লিখতে হবে যে আপনার দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে সম্প্রতি জয়পুরহাট সরকারি স্কুলে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ সম্পর্কে নিম্নের প্রতিবেদনটি উপস্থাপন করছি। হ্যাঁ, এরকম যদি তোমাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বলা হয় তাহলে কি লিখবা, যে আপনার আদেশপ্রাপ্ত হয়ে সম্প্রতি এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে নিম্নের প্রতিবেদনটি উপস্থাপন করছি। ঠিক একইভাবে বিজ্ঞান মেলা থাকলে সেই বিজ্ঞান মেলা, বিষয়টা শুধু একটু ওই একটা শব্দই শুধু পাল্টে যাবে। অর্থাৎ তোমাকে এখানে যা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনার দ্বারা আদিষ্ট হয়ে বা আপনার দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে আমি একটি প্রতিবেদন উপস্থাপন করছি।
এবং তারপরে থাকবে সেই বিষয়। তোমার বিষয়টা কি? প্রতিবেদনের বিষয়টা হচ্ছে জয়পুরহাট সরকারি স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। তুমি এভাবে বিষয়টা এখানে লিখবে এবং বিষয়টা একটু বোল্ড অক্ষরে থাকবে বা অন্য নীল কালি ইউজ করে তুমি এটা লিখবে। এরপরে হচ্ছে শুরু, যে তুমি কিভাবে এটা উপস্থাপন করবে, মূল বক্তব্যে কি থাকবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। দেখো, গত 11 মার্চ 2020 তারিখে জয়পুরহাট সরকারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ। সমাবেশ উপলক্ষে বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার। তো এই যে তুমি কত তারিখে হলো, কোথায় হলো এই অনুষ্ঠানটা, তাই না? কোথায়, কত তারিখ হয়েছে? 11 মার্চ এই তারিখটা। তারপর কোথায় হয়েছে? জয়পুরহাট সরকারি স্কুল প্রাঙ্গণে। এবং সমাবেশে কি, মানে এখানে সন্ত্রাস বিরোধী সমাবেশে কি হয়েছে? একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং সভায় কে কে ছিল, সভাপতিত্ব করেন কে? প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে। এরপরে দেখো যে প্রধান অতিথি এই যে আলোচনা সভায় মূলত কি বলেছেন, তিনি কি বলবেন? যে যেহেতু এই সমাবেশটা জঙ্গিবাদ সম্পর্কে, সন্ত্রাস সম্পর্কে, তাহলে এটা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে জঙ্গিবাদ বিশ্বব্যাপী একটি সমস্যা হলেও বাংলাদেশেও এর শিকড় গজিয়েছে দিকে দিকে। আমরা শান্তিপ্রিয় বাঙালি, জঙ্গি বা সন্ত্রাস আমাদের কাম্য নয়। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিবাদ দমনে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে। আজকাল বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার তদন্তে দেখা যায় কোমলমতি কিছু ছাত্র এসব হামলার সাথে জড়িত। আসলে এরা কেউ জঙ্গি হয়ে জন্মায়নি। কিছু পথভ্রষ্ট বিপদগামী লোকের প্ররোচনায় এরা অন্ধকার জগতে জড়িয়ে পড়েছে। এদের রক্ষার দায়িত্ব আমাদের সকলের, কেননা এরাই দেশের সম্পদ ও ভবিষ্যতের কর্ণধার। পরিবার ও সমাজের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। ছাত্রদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে দেখো প্রধান অতিথি আসলে কি বললেন, যেহেতু এটা জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী একটি আলোচনা সভা, তার আলোচনা সভায় এই সমস্যাটাই কিন্তু তুলে ধরেছেন, যেটা কি ধরনের সমস্যা, আমরা এটা কতটা মানে আমরা এটাকে কি বলে, বাঙালি যে শান্তিপ্রিয় বাঙালি যে সন্ত্রাস, বা এটা আসলে কোনো শান্তিপ্রিয় মানুষের জন্যই কিন্তু কাঙ্ক্ষিত না, কাম্য না। হ্যাঁ, তাই এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এটা মানে দূর করার জন্য, তাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জঙ্গিবাদ দমন করার জন্য, দূর করার জন্য তাদের প্রচেষ্টা চালাচ্ছে, তাই না? কিন্তু এটা তদন্ত করে যেটা দেখা গেছে যে এখানে কিছু অল্প বয়সী বা কোমলমতি ছাত্র রয়েছে যারা এই হামলার সাথে জড়িত, তাই না? এই ছাত্ররা কিন্তু ছোট থেকে মানে এই জঙ্গি হয়ে জন্মায়নি, তাই না? এদেরকে কি করছে, বিপদগামী করেছে কিছু মানুষ। তারা কিছু লোকের প্ররোচনায় বা প্রলোভনে পড়ে, লোভে পড়ে কি করছে, এই অন্ধকার জগতে জড়িয়ে পড়েছে। তার মানে এটাকে ছেড়ে দিলে তো হবে না, তাই না? এদেরকে রক্ষা করতে হবে, আর এদের রক্ষার দায়িত্ব কি আমাদের সকলের। তো এই যে এভাবে লিখেছেন, তুমি তোমার বক্তব্য কে এর চেয়ে কম বেশি বর্ণ তথ্য এভাবে দিতে পারো। এরপরে দেখো বিশেষ অতিথি তার বক্তব্যে কি বলেছেন। এখানে বিশেষ অতিথি এরকম বক্তব্য দেখবে, কিন্তু তুমি দেখো বিশেষ অতিথি যদি বক্তব্য দেয়, তুমি কিন্তু একই কথা বারবার এখানে আনবে না। যদিও তাদের বক্তব্য যে যাই বলুক, জঙ্গিবাদ সন্ত্রাস এই সম্পর্কে বক্তব্যটা হবে, কিন্তু একই রকম কথা বা একই কথা বারবার কিন্তু দেয়া যাবে না। সেক্ষেত্রে দেখো বিশেষ অতিথিও তার বক্তব্যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের কারণ প্রতিকার সম্পর্কে অনেক মূল্যবান কথা তুলে ধরেন। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলা করতে রাজনৈতিক, সামাজিক ও আন্দোলন গড়ে তুলতে হবে। এগিয়ে আসতে হবে সকল শ্রেণী পেশার মুক্ত মনা মানুষ ও বুদ্ধিজীবীকে। তিনি আরো বলেন, কোনোভাবে জঙ্গি বা সন্ত্রাসকে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। সভাপতিও তার বক্তব্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কথা বলে
সবশেষে তিনি বলেন, যে প্রত্যাশা থেকে আমরা মৃত্যুর সাথে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছি, সেই দেশে জঙ্গি বা সন্ত্রাসের কোনো জায়গা নেই। জঙ্গি দমনে দেশের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে ৭১ মুক্তিযুদ্ধের মতো, তবেই সন্ত্রাস ও জঙ্গি নির্মূল সম্ভব হবে। ঠিক আছে, তো এভাবে করে কে বক্তব্যটা শেষ করবে, এবং শেষ করার পরে তুমি কিন্তু এখানে বক্তব্য তোমার নিজের মতো করেও কে দিতে পারো, তাই না? কিছু তথ্য দিবে বা বাদ দিবে, সেটা তোমার ইচ্ছা মতো, কিন্তু সবসময় তোমার এই লেখাটা কি প্রাসঙ্গিক হতে হবে, এটাই। এরপরে তুমি দিবে প্রতিবেদকের নাম ঠিকানা। দেখো, যেহেতু তুমি স্কুলের ছাত্রী, তাই না, তাই তোমার নাম, শ্রেণী এগুলো থাকবে। প্রতিবেদনের শিরোনাম ওই যে জয়পুরহাট সরকারি স্কুলের জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশ, এবং প্রতিবেদন তৈরির তারিখ হবে 15 মার্চ 2020। তো এভাবে লিখে তুমি প্রতিবেদনটা শেষ করবে। এটা হচ্ছে স্কুল সংক্রান্ত। এরপরে আমি আরেকটি প্রতিবেদন তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আশা করি স্কুল সংক্রান্ত বা স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে প্রতিবেদন, এই নিয়মটা তোমরা জানলে, যে বিষয়ে আসুক ওইভাবে লিখবে। এবার আমরা একটি সংবাদ প্রতিবেদন দেখব। হ্যাঁ, যত মানে সহজ করে যেভাবে লেখা যায় সেটাই। এটাতে যে এগুলো থাকবে ওই আগের মতো আদেশপ্রাপ্ত হয়ে লেখার দরকার নেই। তুমি এভাবে শুরু করবে যে আমি একটা বিষয় নিয়েছি, দেখো, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি, এই শিরোনামে পত্রিকা প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তাহলে এটা শুরুটাই হবে কি একটি শিরোনাম দিয়ে, দেখো, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি, এটা হচ্ছে শিরোনাম। এরপরে কি নিজস্ব প্রতিবেদক, ঢাকা 20 আগস্ট 2020। নিজস্ব প্রতিবেদক, এই জায়গাটা যখন সাংবাদিক হিসেবে লেখে, সাংবাদিক লেখে, তখন নিজস্ব প্রতিবেদক। আর তুমি যদি একটি সংবাদ প্রতিবেদন লেখো, তাহলে সেখানে কি থাকবে? সেখানে থাকবে তোমার নাম, যে আমি অমুক, হ্যাঁ, এখানে সুমনা, ঢাকা 20 আগস্ট। ঠিক আছে, তাহলে এই নারী নির্যাতন একটি সামাজিক বিধি, এই সম্পর্কে দেখো কি লেখা। তারপরে হলো নারী নির্যাতনের মূল বক্তব্য। দেখো, সমাজে নারী ও পুরুষের অবদানকে ভিন্ন রূপে দেখার অবকাশ নেই। উভয়ে মিলেই গড়ে তুলেছে সমাজ সভ্যতা দেশ। তাই নারীকে অবহেলায় পেছনে ফেলে রেখে কোনো দেশ ও জাতি উন্নতি করতে পারে না। নারী হলো অর্ধেক একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী। কাজেই সমাজের অর্ধেক শক্তিকে অবমূল্যায়ন করা কখনোই উচিত নয়, বা এই অবমূল্যায়ন করে কখনোই দেশ উন্নতির দিকে যেতে পারবে না। তাহলে দেখো যে এভাবে তুমি লেখাটা শুরু করতে পারো। যে আসলে এই বর্তমান সময়ে মানে যত সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে নারী নির্যাতন হচ্ছে অন্যতম একটি সমস্যা। আর নারী নির্যাতনে বর্তমানে যে একটা ভয়াবহ রূপ আকার ধারণ করেছে, ভয়াবহ রূপ রয়েছে, এটা যে কোনো সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে কি করে আতঙ্কিত করে তোলে। হ্যাঁ, এক জরিপে দেখা যায় যে দেশের বিবাহিত নারীদের 87% স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে কেউ স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন ভোগ করেছেন, কেউ যৌন নির্যাতন, কেউ মানসিক, আবার কেউ বা অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাপী এক জরিপে দেখা যায় সারা বিশ্বের সর্বাধিক নারী নির্যাতিত হওয়া শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান রয়েছে 4র্থ স্থানে। আর এই যে চিত্র, এই চিত্রটা মানে আমাদের দেশের জন্য শুধু লজ্জাজনক কিনা, এটা কিন্তু বর্তমানে মানে আমাদের সমাজ জীবনে একটি চরম উদ্বেগের বিষয়। তৃতীয় বিশ্বের মতো পশ্চাৎপদ সমাজে নারীরা দীর্ঘকাল ধরে নির্যাতনের শিকার। তারা পরিবারে বলো, সমাজে, কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। তারা শিক্ষা গ্রহণ, পেশাগত ক্ষেত্রে, অর্থনৈতিক অধিকারে, মত প্রকাশে, চলাফেরায় নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। নিরাপত্তার ঝুঁকিতে নারীর অবস্থান একটা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তারা আসলে পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা কি নারীকে পুরুষের সমকক্ষ হিসেবে ভাবতে শেখায় না। পত্রিকা খুললেই কি দেখা যায়? পত্রিকা খুললে প্রতিদিনে আমাদের চোখে পড়ছে ধর্ষণ, শারীরিক নির্যাতন বা হত্যা সহ অনেক ভয়াবহ সব ঘটনা, তাই না? দেখো, আর নারী নির্যাতনের সবচেয়ে মানে খারাপ যে
দিকটা, জঘন্যতম যে দিকটা সেটা হচ্ছে যৌন হয়রানি। ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আর কি এ ধরনের প্রতিদিনে এত এত এসব ঘটনা ঘটছে যে তার জন্য মানুষের গা সওয়া হয়ে গেছে, তাই না সবার। আর এই যে এই ঘটনায় বাধা দিতে গিয়েও কিন্তু মৃত্যু ঘটছে অহরহ। এছাড়া রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে ইভটিজিং নামক যৌন হয়রানির শিকার হতে হয় কিশোরী থেকে মাঝবয়সী প্রায় প্রত্যেক নারীকে। এছাড়া বিনা অনুমতিতে মেয়েদের ছবি তোলা, মিস কল দেয়া, আপত্তিকর মেসেজ পাঠানো, ফেসবুক বা ইমেলের মাধ্যমে কুমন্তব্য প্রেরণ করা ইভটিজিং এর একটা আওতাভুক্ত। তারা সাধারণত মেয়েদের উদ্দেশ্যে বিশ্রী কোনো মন্তব্য করা, শীষ বাজানো, কাপড় ধরে টান দেয়া, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়া, এই ধরনের অনৈতিক কাজগুলি হচ্ছে ইভটিজিং। আর কি প্রতিদিনে এই মেয়েরা বিভিন্ন বয়সের মেয়েরাই কিন্তু এই ইভটিজিং এর আওতাভুক্ত হচ্ছে। আর এই ঘটনা কারা ঘটাচ্ছে? দেখা যাচ্ছে যে আমাদের সমাজে কিছু মনুষ্যত্বহীন ব্যক্তিরাই বা কিশোর যুবকরাই এসব কাজ সংঘটিত করে থাকে। দায়িত্ব জ্ঞানহীন এসে যে ছেলেরা যে রয়েছে, যারা কি রাস্তাঘাটে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করাকে তাদের কাজ মনে করে। এই ধরনের জঘন্য অন্যায় প্রতিবাদে অনেক মেয়ের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। অনেকেই বেছে নিয়েছে আত্মহননের পথ। আর ছেলেদের কাজের প্রতি উদাসীনতা, এটা কেন হচ্ছে, কেন করছে তারা? ছেলেদের কাজের প্রতি উদাসীনতা, বেকারত্ব, চারিত্রিক অসংযম, আইন শৃঙ্খলার অবনতি, অর্থের কুপ্রভাব ইত্যাদি ইভটিজিং এর মূল কারণ। সমাজে উন্নত এবং স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হলে ইভটিজিং নামক সামাজিক ব্যাধির মূল উৎপাদন করতে হবে। এক্ষেত্রে পরিবার, সমাজ বা রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। রাষ্ট্র কর্তৃক কঠোর আইন প্রণয়ন, নীতিমালা গঠনের মাধ্যমেও এই ইভটিজারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি মানবিক মূল্যবোধের স্ফুরণ ঘটানোর মাধ্যমে ইভটিজিং প্রতিরোধ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো এভাবে তোমরা কি নারী নির্যাতন যে একটি সামাজিক ব্যাধি, এই বক্তব্যটা তুলে ধরবে। বা এটা তোমার সংযোজন বিয়োজন সবই করতে পারো তোমাদের মতো। অবশ্যই সেটা হতে হবে প্রাসঙ্গিক। যেই কথাবার্তায় তুমি এখানে সংযোজন করো সেটা হতে হবে প্রাসঙ্গিক। আমি এই নমুনা প্রতিবেদন দুটি দেখালাম। তো এরপরে তোমাকে যদি এখানে নিজস্ব প্রতিবেদক অর্থাৎ সংবাদদাতা হয়, নিজস্ব সাংবাদিক হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম দেওয়ার দরকার নেই। এ পর্যন্ত তোমার শেষ, সহজ করে এ পর্যন্ত তোমার শেষ। আর যদি সংবাদ প্রতিবেদন হিসেবে সাধারণ সুনাগরিক হিসেবে তুমি লিখো, তুমি তো সাংবাদিক না, কিন্তু তুমি তো সংবাদপত্রে দিতে পারো, তখন তুমি এই প্রতিবেদকের নাম, ঠিকানা, প্রতিবেদনের নাম, প্রতিবেদন তৈরির সময় এই জিনিসগুলো এখানে দিতে হবে। ঠিক আছে? আশা করি এই যে সহজ সরল ভাবে আমি দেখালাম, তো এইভাবেই তোমরা প্রতিবেদন লিখবে। এটা আসলে কঠিন কিছু না। তো আশা করি তোমরা এই প্রতিবেদন নিয়মটা বুঝতে পেরেছ। তো এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। প্রতিবেদন যেগুলো আমি তোমাদের সিলেবাসে উল্লেখ করে ভাইভারে দিয়েছি, এই প্রতিবেদনগুলো এই নিয়মে ভাইভাবে শিখতে হবে। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।